আজকে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার, যেটা 5th চ্যাপ্টারে আছে, বায়ুমণ্ডলটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। জীবমণ্ডল কথাটার মধ্যে আমরা বায়ুমণ্ডল কি নিয়ে আলোচনা করেছি? পৃথিবীর উপর যে পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে তার 3 ভাগ যে জল, জল কথার অর্থ হচ্ছে বায়ু, বায়ুমণ্ডল। তাহলে এইখানে জীবমণ্ডল মানে আমরা কি বুঝতে পারছি, কি নিয়ে আলোচনা চলবে এবার? জীব জগৎকে নিয়ে। এই জীব জগতের বিস্তার এখন মানে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 6 কিলোমিটারেও বলছে আণুবীক্ষণিক জীবের সন্ধান পাওয়া গেছে। কিন্তু যদি জীবমণ্ডলের বিস্তার বলে, তোরা একটু খাতা বের করে নিলে পারতিস, সেটা হচ্ছে এইটা ভূপৃষ্ঠ হয়ে গেছে, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপরে 300 মিটার। 300 মিটার মানে তোরা একটু আন্দাজ করে নে, আমাদের যেমন 400 মিটার রান হয়, 300 মিটার। এখান থেকে সমুদ্রের দূরত্ব 800 থেকে 850 মিটার। তাহলে 300 মিটার পর্যন্ত এইখানে কি এঁকেছি? জল। সমুদ্রের গভীরে 200 মিটার পর্যন্ত, যেটা কালকে বারবার আলোচনা হচ্ছিল যে মহিষবাণী, যেখানে পর্যন্ত আলো পৌঁছায়। আর মাটির তলাতে মাত্র 10 মিটার। এই অংশটার মধ্যে জীবমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি। 300 মিটার বললাম, আবার বলছি 6 কিলোমিটার উঁচুতেও আণুবীক্ষণিক জীবের সন্ধান পাওয়া গেছে। তার মানে কি সেগুলো আছে, থাকতে পারে, কিন্তু কোথায় জীবমণ্ডলের ঘনত্ব বা বিস্তারটা সবচেয়ে বেশি? মাটির তলায় 10 মিটার ভেতরে কি আছে? কেঁচো, ইঁদুর, পিঁপড়ে, এরাও জীব। মানে কি সেখানে উদ্ভিদও থাকবে, প্রাণীও থাকবে। সেই মণ্ডল বা স্ফিয়ার নিয়ে আলোচনা করছে যেটা, সেটাই হচ্ছে জীবমণ্ডল। এই জীবমণ্ডল সম্পর্কে 3টি কথা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার যার বাংলা জীবমণ্ডল, সেই বায়োস্ফিয়ার কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল 1926 সালে ভ্লাদিমির ভার্নাজস্কি। তিনি হচ্ছেন রাশিয়ার বিজ্ঞানী। আমি তোদেরকে যে 3টি টার্মের কথা বলছি, এই 3টি টার্মই কিন্তু পরীক্ষাতে আসে। আরো তোরা বই খুললে অনেক টার্ম পাবি, অতগুলো দরকার নেই। 1935 সালে 26-এর কত বছর পরে? 4-5-9 বছর পরে 1935 সালে আর্থার জি ট্যান্সলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন। বাস্তুতন্ত্র কি আমরা বাংলায় করেছি, তাহলে প্রথম কোন কথাটা ব্যবহার করেছেন? ইকোসিস্টেম। তোরা দরকার হলে এটা লিখে নে যে জি ট্যান্সলে হচ্ছে ব্রিটিশ ভৌগোলিক বা ব্রিটিশ জীববিজ্ঞানী। আর ভ্লাদিমির ভার্নাজস্কি কোথাকার বললাম? রাশিয়া। 1866 সালে আর্নেস্ট হেকেল, যিনি জার্মান ভৌগোলিক বা জীববিদ, ইকোলজি বা বাস্তুবিদ্যা কথাটি প্রথম ব্যবহার করেন। এবার তোদেরকে আমি 3টে টার্ম ভালো করে বোঝাচ্ছি, সেটা শোন। জীবমণ্ডল মানে কি বললাম? তার মধ্যে সমস্ত রকমের জীব সম্প্রদায় আছে, প্রাণী আছে, উদ্ভিদ আছে, সব মিলিয়ে সমস্ত জীবকুল। এই উদ্ভিদ, প্রাণী, এছাড়া এটা বাদ দিয়েও যে আণুবীক্ষণিক জীব আছে, সমস্ত জীবের কথাই বলি। এইটা নিয়ে যে মণ্ডল বা স্ফিয়ার, সেটা হচ্ছে জীবমণ্ডল। তারপরের টার্মটা কি? বাস্তুতন্ত্র। আমরা পড়েছি পৌষ্টিক তন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, বিভিন্ন পড়েছি তো। তন্ত্র মানে কি না একটা সিস্টেম। কিরকম সিস্টেম? না বাস্তু সংক্রান্ত সিস্টেম, তবেই তো তার নাম বাস্তুতন্ত্র। তাহলে সেখানে কি আছে না এমন একটা তন্ত্র বা সিস্টেম গড়ে উঠেছে যেখানে জীব জগৎ বা জীবকুল, তার মধ্যে প্রাণী হোক আর উদ্ভিদ হোক, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ায় একটা তন্ত্র গঠন করেছে। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন শহরের বাস্তুতন্ত্র, সেখানে আমরা কৃষি জমি দেখতে পাবো না, পুকুর দেখতে পাবো না। গ্রামের বাস্তুতন্ত্র, মাটির বাড়ি হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এখন পাকা বাড়ি সেটা বাদ দিচ্ছি, কিন্তু মূল বৈশিষ্ট্য যেটা মাটির বাড়ি, অনেকটা করে জায়গা থাকবে, পুকুর থাকবে, জমি থাকবে। তৃণভূমির বাস্তুতন্ত্র, সেখানে শুধু ঘাস থাকবে, সেখানে হয়তো হরিণ থাকবে, হরিণকে খেতে আসার জন্য বাঘ থাকবে, ঘাসকে সরাসরি খাওয়ার জন্য ঘাস ফড়িং থাকবে। তাহলে এই যে ঘাস থাকবে বলছি, কোথায় থাকবে? মাটির উপরে।
এই ঘাসগুলো বাঁচবে কি নিয়ে? সূর্যালো, জল, বাতাস ইত্যাদি নিয়ে। তাহলে এই যে পারস্পরিক মিথস্ক্রিয়ায় একটা সিস্টেম বা তন্ত্র গঠন করছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে জীবমণ্ডলের সঙ্গে বাস্তুতন্ত্রের তফাৎ খুঁজে পেলি। এরপরে যেটা বললাম 1866 সালে আর্নেস্ট হেকেল ইকোলজি বা বাস্তুবিদ্যা কথাটি প্রথম ব্যবহার করেন। এই বিদ্যা কথাটি দিয়ে আমরা কি বুঝতে পারছি? আমরা আগে যে ভূগোলের পরিধি পড়েছি, জলবায়ু বিদ্যা, আবহবিদ্যা, মৃত্তিকা বিদ্যা বা মৃত্তিকা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান, এই বিদ্যা মানে কি না একটা বিষয় যেটা আমরা পড়ি। তাহলে বাস্তুবিদ্যা কি না এই যে বাস্তু সংস্থানের কথা বললাম, এই বাস্তু সংস্থান বা ওই যে সিস্টেম বা ওই যে তন্ত্র নিয়ে আলোচনা করে যে শাস্ত্র। তাহলে বাস্তুবিদ্যা বা ইকোলজি কথাটার মানে কি? এটা একটা শাস্ত্র যেটা আমরা অধ্যয়ন করি। সেইটার টার্মটা কে কত সালে ইউজ করেন? বাস্তুতন্ত্র এই টার্মটা কে কত সালে প্রথম ইউজ করেন? আর জীবমণ্ডল কথাটি কে প্রথম ইউজ করেন কত সালে? এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। এবারে এই যে বাস্তুবিদ্যা বা ইকোলজি তার দুটো শাখা, একটা হচ্ছে অট ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি। অট ইকোলজি কি না নির্দিষ্ট প্রজাতি নিয়ে কথা বলে। যেমন সুন্দরবনের কুমির কিভাবে সুন্দরবনে অ্যাডপ্ট করে বাঁচছে, বাঘ কিভাবে সুন্দরবনে তার অভিযোজন করেছে বেঁচে থাকে। আমি পুরোটা নিয়ে বললাম না, কিন্তু শুধু একটা নির্দিষ্ট প্রজাতি বা সম্প্রদায় নিয়ে কথা বললাম। এটা কেন বলছি? এটা পরীক্ষাতে খুব আসে। অট ইকোলজি কাকে বলে? তাহলে বাস্তুতন্ত্রে ইকোলজি, ইকোলজি মানে কি একটা বিদ্যা, তার মধ্যে অট ইকোলজি কি নিয়ে আলোচনা করে? নির্দিষ্ট জীব সম্প্রদায় নিয়ে আলোচনা করে। সিন ইকোলজি কি করে? সিন ইকোলজি টোটাল সামগ্রিক যে সিস্টেমটা তার মধ্যে যত প্রজাতি যত সম্প্রদায় কিভাবে ইন্টারাকশন করে সমস্ত কিছু। তাহলে তোরা আমাকে বল এই দুটোর মধ্যে কার পরিধি বড় হবে? সিন ইকোলজি। তোরা কিভাবে মনে রাখবি তোদের ব্যাপার, তোরা এখন থেকে নোট ডাউন করবি যে অট ইকোলজি সিন ইকোলজি। ম্যাডাম বারবার বলছেন পরীক্ষায় পড়ে যেন এই দুটো দিয়ে আমার কোনো এমসিকিউ এসেছে আমাকে যেন ছেড়ে আসতে না হয়। আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিব সিন ইকোলজির বিস্তার বেশি। অট সে শুধুমাত্র স্ব বা নিজস্ব বা একটা দুটো প্রজাতি নিয়ে আলোচনা করে। যেমন আমি সুন্দরবনের শুধুমাত্র কুমিরের কথা বললাম, সুন্দরবনের শুধুমাত্র বাঘের কথা বললাম, এটা হচ্ছে অট ইকোলজি। এবার বাস্তুতন্ত্রের উপাদান, এলিমেন্ট বা কম্পোনেন্ট বলে। বাস্তুতন্ত্রে কি কি উপাদান রয়েছে? আমরা তো বাস্তুতন্ত্র বলতে একটা তন্ত্র সিস্টেম, তার মধ্যে আমি বলে দিলাম এই যে গাছগুলো কি কি নিয়ে বেঁচে আছে, প্রাণী কার উপর নির্ভর করে বেঁচে আছে, তার মানে এর মধ্যে কি কি উপাদান রয়েছে সমস্ত উপাদানটা নিয়ে আলোচনা করব। বাস্তুতন্ত্রের উপাদান কি কি না একটা হচ্ছে জড় উপাদান, ইংরেজিগুলো অবশ্যই দেখবি যেগুলোর আমি লিখে দিয়েছি। সেটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা এলিমেন্ট। কি কি? তার মধ্যে জৈব উপাদান আছে, অজৈব উপাদান আছে, ভৌত উপাদান আছে। আবার সজীব বা বায়োটিক কম্পোনেন্ট বা এলিমেন্ট, তার মধ্যে আছে উৎপাদক বা স্বভোজী, খাদক বা পরভোজী, বিয়োজক। এগুলো যদিও তোরা 9, 10-এ পড়েছিস, তার মধ্যে আমি একটুখানি বলে নিই। জড় উপাদান অর্থাৎ এই তিনটে যে উপাদান এদের কারো প্রাণ নেই। প্রাণ নেই আমি একসঙ্গে বলতে পারতাম যে সূর্যালো, বায়ু, মাটি, যেগুলোর উপর উদ্ভিদ জন্মাচ্ছে বা যেগুলোর উপর প্রাণী নির্ভর করে বেঁচে আছে। আমরা যদি উদ্ভিদের উপর নির্ভর করি তাহলে জল, বায়ু, সূর্যালো এগুলোর উপর আমরাও নির্ভর করি। আমরা মানে শুধু মানুষ সম্প্রদায় এরকম বলছি না, সমস্ত প্রাণী জগৎ নির্ভর করি। কিন্তু এই জড় উপাদানেরও আবার কিছু কিছু ভাগ আছে। জৈব উপাদান একদম শরীরের সাথে মিশে অবস্থান করে। আমরা বায়োলজিতে পড়েছি তো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো কিন্তু আমাদের শরীরের অংশ হিসাবে অবস্থান করছে। এবার শরীরের অংশ হিসাবে অবস্থান করছে মানে কি না সেগুলো জীব দেহে মিশে আছে, জড় কিন্তু জীবের সঙ্গে একাত্মীভূত হয়ে গেছে, মানে একসাথে মিশে গেছে। কোন কোন উপাদান? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তাই তাদের নাম হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান এগুলোরও প্রাণ নেই, এগুলোরও প্রাণ নেই। এগুলো প্রাণের সঞ্চারিত হতে পারে বা প্রাণে মিশে যেতে পারে। এগুলো আমরা
উপাদানগুলো সংগ্রহ করি। এর মধ্যে একটা জিনিস বললে বুঝতে পারবি, সেটা হচ্ছে প্রথমেই লিখেছি অক্সিজেন। অক্সিজেনের প্রাণ আছে, কিন্তু অক্সিজেনটা আমরা নিরন্তর নিচ্ছি। কার্বন ডাই অক্সাইড প্রাণ নেই, জড় উপাদান, আমরা নিরন্তর ছাড়ছি। শুধু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নয়, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, এই প্রত্যেকটি কিন্তু আমাদের শরীর গঠনের কাজে লাগে। আর আমরা যেই উপাদানগুলোর কথা এমনি সাধারণভাবে বলবো, যা প্রথমেই বলছিলাম যে সৌরশক্তি, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, মৃত্তিকা, এগুলোকে কি বলে? ভৌত উপাদান। তাহলে জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, এই উপাদানগুলো তাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এইগুলোকেই অপশনে, এমসিকিউতে অপশনে দিয়ে দিল, সেখান থেকে কোনটা জৈব উপাদান, কোনটা অজৈব উপাদান, কোনটা ভৌত উপাদান। তাহলে ভৌত উপাদান কিন্তু সৌরশক্তি, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ। এবারে সজীব উপাদান, এগুলো আমরা সবাই জানি, কি কি না? উৎপাদক বা স্বভোজী। কারা? যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। কিসের সাহায্যে? সূর্য থেকে আগত সৌরশক্তি বা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে নিজের খাদ্য নিজে তৈরি করে। শুধু নয়, নিজের খাদ্য নিজের দেহেই ধারণ করে রাখতে পারে। সেই খাদ্য দিয়েই তার পুষ্টি, বৃদ্ধি, বেঁচে ওঠা, বড় হওয়া, বংশবিস্তার, এই পুরোটাই করতে পারে কে? স্বভোজী। তারপরে যেটা খাদক বা পরভোজী, এগুলোর কিন্তু চেন আছে। কিরকম? যেটা বলছিলাম যে ঘাস ফড়িং কি করছে? ঘাসকে খাচ্ছে। ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে কে খাচ্ছে? সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। যাই হোক, এরা সবাই কিন্তু হয় প্রত্যক্ষভাবে, না হয় পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? সবুজ উদ্ভিদ তথা উৎপাদকের উপর নির্ভরশীল। এদের ইংলিশটা অবশ্যই জেনে রাখবি, কনজিউমার। কিরকম করে বানান থাকবে? ক দন্তের ন, বর্গীয় হস্যই ও বা হস্য ময়াকার র, কনজিউমার। তাহলে আমি যদি ইংলিশটা না জেনে রাখি, তাহলে কিন্তু অপশনে আমি উত্তর দিতে পারবো না। আমি কিন্তু বারবার বলছি, এই যে প্রোডিউসার বা অটোট্রপ, অটোট্রপ আমি ইংরেজিতে লিখে রেখেছি, অটয়কা। তো যেহেতু এইচএস সেকশন, সমস্ত টার্মগুলো দেখি পাশে ইংলিশে দেওয়া আছে, ফলে ইংলিশে কিন্তু কোশ্চেন আসতেই পারে। তাহলে উৎপাদক বা স্বভোজী হয়ে গেল, খাদক বা পরভোজী। এর মধ্যে আমরাও পড়ি। আমরা সবুজ উদ্ভিদকে, ধনে পাতা আমরা খাই চিবিয়ে, অনেক কিছু পাতা, তেজপাতা আমাদের মশলা হিসাবে, দারচিনি, উদ্ভিদের ছালকে, মানে আমরা ডিরেক্ট খাচ্ছি। তাই আমরা হচ্ছে যেমন উৎপাদককে খাই, আবার কিছু কিছু তৃণভোজীকেও খায়। সেই জন্য আমাদেরকে কিন্তু সর্বভুক বলা হয়। তাহলে এই আমাদেরকে, মানে আমি মানুষদের কথা বললাম, এছাড়া সমস্ত প্রাণী কিন্তু খাদক বা পরভোজী, পরের উপর নির্ভর করে। এরপরে হচ্ছে বিয়োজক, যেটা ডিকম্পোজার। এখানে ইংলিশটা আছে বলে দেখবো না তা নয়, ডয়া হস্যই কম্পোজার, ক ময় পয় অকার বর্গীজাকার র করে দিয়ে দিতে পারে। ডিকম্পোজার কারা? যারা বিয়োজক, বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া। এরা কি করে? কোনো প্রাণী দেহ, উদ্ভিদ দেহ মারা গেলে তার যে জটিল অণুগুলোকে ভেঙে সরল অণুতে পরিণত করে এবং নিজেদের দেহে খাদ্য হিসাবে আত্মস্থ করে। আমি আরো একটু পড়িয়ে নেবো, যেটা এই বোর্ডের মধ্যে করা নেই, সেটা একটু বলে নি। এই যে বললাম খাদকের শ্রেণীটা, ধর আমি তিনটে শুধু পর্যায় বলছি। সবুজ উদ্ভিদ, তাকে খাচ্ছে হরিণ, তাকে খাচ্ছে বাঘ। এইটুকু যদি ধরি, সবুজ উদ্ভিদের মধ্যে যে পরিমাণ শক্তি ছিল, হরিণ যতটা নিয়েছে, সবুজ উদ্ভিদটাকে ডিরেক্ট খেয়েছে। ধর হরিণের শরীরে 100% শক্তি গেছে। এই 100% শক্তির মধ্যে সে 90% নিজের দেহের গঠনে কাজে লাগিয়ে দেয়। নিজের দেহের গঠন, বৃদ্ধি, তার যে জৈবনিক ক্রিয়া, তাতে সে 90% কাজে লাগিয়ে দেয়। এবং পরবর্তী খাদক যে খায়, সে মাত্র 10% শক্তি পায়। সেই 10%টা আবার বাঘের শরীরে, সেইটিই তার 100%। এইভাবে আমি যদি ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি অবধি পৌঁছাই, তাহলে প্রতিটি খাদক যে পরের স্তরে আছে, সে মাত্র 10% পায়। 100% হলে তার 10% পাবে। একে বলে লিন্ডেম্যানের 10%-এর সূত্র। ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
এখানে আবার কবে ক্লাস পাবো না পাবো আমি তোদেরকে আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে এইটাকে বলে শক্তি প্রবাহ, অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে শক্তি প্রবাহিত হতে হতে সর্বোচ্চ স্তরে খাদক পর্যন্ত পৌঁছানো। এই শক্তি প্রবাহের কিছু নিয়ম আছে। সেই শক্তি প্রবাহের নিয়মগুলো কি না, শক্তি ধ্বংস বা সৃষ্টি করা যায় না। শক্তির উৎস একটাই, কোন উৎস? সূর্য। এই সূর্য থেকে আগত সৌরশক্তি যেটা সবুজ উদ্ভিদ মাধ্যমে প্রতিটি খাদকের স্তরে যায় এবং মাত্র 10% পরবর্তী যে পুষ্টি স্তর সেখানে মাত্র 10% শক্তি যাচ্ছে। এইভাবে যে শক্তির চক্র চলতে থাকে একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা সূর্য থেকেই আসে। আরেকটা জিনিস, এটাকে পুনরায় সূর্যে ফিরিয়ে দেওয়া যায়। সূর্য থেকে এলো, আমরা বলি কি মারা যাওয়ার পর পঞ্চভূতে বিলীন হয়ে গেছে, তার মানে কি ওই মাটি জল বায়ু ইত্যাদি ইত্যাদির সঙ্গে মিশে গেছে। ওই শক্তি কখনোই সূর্যে ফিরে যায়, তাই এই শক্তির প্রবাহ হলো একমুখী। এই যে কথাগুলো বললাম এর মধ্যে কিন্তু প্রচুর এমসিকিউ এলো। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী না বহুমুখী, এটাও কিন্তু ভীষণ ভাইটাল। লিন্ডেম্যানের 10% সূত্র যদি তোদের লং কোশ্চেন আসতো পরীক্ষাতে, আমি বলেই দিতাম যে ওটা তোদের 5 নাম্বারের জন্য বা 3 নাম্বারের জন্য একদম ছবি এঁকে রেডি করতে হবে। সেক্ষেত্রে তোদের অনেকটাই সিস্টেমটা সোজা হয়ে গেছে। শুধু জিনিসগুলো কি জানবি, অবশ্যই ডেপথ নিয়ে জানবি, না হলে ভুলভাল অপশনে দাগ দেওয়া হয়ে যাবে। এখান পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে শেষ।